সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চায়ের আজকের পর্বে আমি নুজহাত-ই রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ করি, আমরা আরও অনেক বিষয় নিয়ে আলাপ করি। সবচেয়ে বেশি আমাদের আলাপের কেন্দ্রে থাকে মাদকাসক্তি, মাদক দ্রব্য, এর ব্যবহার, নিয়ন্ত্রণ, এই সব কিছু। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের আলোচ্য বিষয় মাদক নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য এমন একজন ব্যক্তিকে আমরা স্টুডিওতে ডেকে এনেছি যিনি খোদ মাদক নিয়ন্ত্রণের সাথে জড়িত। তিনি কাজ করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক হিসেবে, মোহাম্মদ জাফরুল্লাহ কাজল। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। আমি আপনাদের এই টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রমিসেস জানতে চাই, আমি এই অনুষ্ঠানকে আরও স্বাগত জানাচ্ছি যে আমাকে এই ধরনের একটা অনুষ্ঠানে সুযোগ করে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ যে আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদের জন্য যে সময় বের করেছেন সেজন্য অনেক ধন্যবাদ। তো আপনার কাছ থেকে আসলে আমরা গল্পই শুনবো প্রথমে। এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনি আছেন, মানে মাদকের সঙ্গে একেবারে, তো এই জায়গাটাতে আসলে কাজের অভিজ্ঞতাটা থেকে আমি শুরু করতে চাই যে কি মানে আপনার অভিজ্ঞতা কি বলে বা কি আছে, চিত্রটা কি বাংলাদেশে এই যে মাদকদ্রব্যের অবস্থা, এটা নিয়ন্ত্রণ কি হচ্ছে কি না, এই সব কিছু মানে কেমন চিত্র আপনি দেখেন? আসলে আপনি যথার্থ বলছেন যে বাংলাদেশের এটা মাদক নিয়ন্ত্রণ হচ্ছে কি না, এই বিষয়টা আপনি যথাযথভাবে বলছেন। আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোডাল এজেন্ট হিসেবে কিন্তু তাদের মূল দায়িত্ব এই মাদকদ্রব্যের মতন এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে আমাদের যুব সমাজ কিংবা আমাদের দেশকে রক্ষা করা, এটা কিন্তু মূল তাদের দায়িত্ব আর কি। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে, শুধু মাদকদ্রব্য অধিদপ্তর নয়, এই বিষয়ে কিন্তু পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, মানে যতগুলো সংস্থা আছে সরকারের সব সংস্থাগুলো কাজ করছে। তারপরেও কিন্তু আমরা বলবো যে আমরা আশানুরূপভাবে যেভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখা দরকার সেইভাবে কিন্তু আমরা আসলেই সেইভাবে কিন্তু পাচ্ছি না। আমরা আসলে মাদক নিয়ন্ত্রণে আমরা আসলে এই ডিপার্টমেন্ট তিনটা ভাবে কাজ করে থাকে। আপনি যে কথাটা শুরুতেই বলছিলেন যে আপনার মূল্যবান সময় আপনি এখানে দিচ্ছেন, এটা আমি মনে করি যে আমার এটা অবশ্যই অফিসিয়াল ডিউটি। কারণ অফিসিয়াল ডিউটি এই জন্য আমি বলছি আর কি, কারণ আমরা যে তিনটা স্ট্র্যাটেজি দিতে কাজ করি আর কি, তার মধ্যে একটা সেটা হলো আমাদের অ্যাওয়ারনেস বিল্ড করা। তো অ্যাওয়ারনেস বিল্ড করতে গেলে আমাদেরকে জনগণ কিংবা আমাদের এই যে ধরনের ইলেকট্রনিক কিংবা প্রিন্ট মিডিয়ার সাথে যদি আমরা আমাদের বক্তব্য যায়, তাহলে আমাদের কথাগুলো যদি তারা শোনে, আমাদের কথাগুলো শুনে যদি আমাদের যুব সমাজ কিছুটা হলেও অ্যাওয়ার হয়, সেটাই কিন্তু আমাদের দায়িত্ব। তাহলে আমাদের যে আমরা ডিমান্ড রিডাকশন যেটা বলি, আমরা দেখেন সাপ্লাই রিডাকশনের জন্য আমরা কাজ করছি। আমাদের আইন কঠিন আইন, এই সরকার চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পরে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যে 1990 সালে যেটা প্রণয়ন হয়েছিল, এই আইনটাকে কিন্তু আরও যুগ উপযোগী করে 2018 সালে একদম কঠোর আইন প্রণয়ন করছে। আমাদের এই আইনে কিন্তু 25 গ্রাম হিরোইন যদি কারো কাছে থেকে থাকে তার মৃত্যুদণ্ড, 2000 ইয়াবা ট্যাবলেট ক্যারি করলে তার মৃত্যুদণ্ড, এবং প্রতিনিয়ত কিন্তু আমরা কাজ করছি এবং আমাদের কিন্তু মানে আসামিকে ধরছি। এবং শুধু তাই না, আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 57 ধারায় বলা হয়েছে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা। কারণ আপনারা জানেন যে এই মাদকের বিরুদ্ধে মাদকের যে মামলাগুলো এত বেশি জট হয়ে যাচ্ছিল, জট হয়ে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মাদকের মামলা হয়ে যাচ্ছিল আর কি। তখন সরকার চিন্তা করলো যে মানে এখন একজনের কাছে অল্প কিছু মাদক পেল, কিংবা আমরা পেলাম, কিংবা পুলিশ পেলো, যে কোনো সংস্থা পেলো, এখন ওই মাদকটা তো কোনোভাবেই আমাদেরকে ডিসপোজ অফ করতে পারবো না, তাকে তো অবশ্যই মামলা হবে। এখন যে আমরা এটা রেগুলার মামলা দেই, তাহলে রেগুলার মামলা দিলে কিন্তু এটার সাথে অনেক প্রক্রিয়া জড়িত। এখন যদি আমরা ইনস্ট্যান্টলি তার বিচার হয়, যদি মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক তার বিচার করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমার একদিকে হলো মামলার জট কমে যাচ্ছে, আর একদিকে কিন্তু তাৎক্ষণিক বিচারের মধ্যে সে পড়ে যাচ্ছে এবং সে কিন্তু এটা থেকে কিছুটা হলেও ভীতির তৈরি হবে। এই জন্য কিন্তু আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 কিন্তু এটা ইনকর্পোরেট করা হয়েছে, আমাদের 57 ধারায় এই কথাটা বলা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে অতি দ্রুত বিচার, অতি দ্রুত, এবং আমাদের প্রত্যেক দিনই মোবাইল কোর্ট, এবং আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাথে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করা আছে। আমাদের টিম যখনই বেরোয় আমাদের ম্যাজিস্ট্রেটকে সাথে করে নিয়ে কিন্তু বেরোচ্ছে। তাহলে ম্যাজিস্ট্রেটকে সাথে করে নিয়ে বেরোচ্ছে, তাৎক্ষণিকভাবে তার সামনে যেগুলো ঘটছে তাৎক্ষণিকভাবে কিন্তু বিচার প্রক্রিয়া হচ্ছে। কিন্তু শুধু তাই না,
আমাদের জেলা প্রশাসন প্রত্যেকটা জেলা 64টা জেলায় জেলা প্রশাসক আছে। জেলা প্রশাসকগণ কিন্তু আমাদের জন্য একজন ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করা থাকে। আমাদের জেলা কর্মকর্তারা সেই ম্যাজিস্ট্রেটকে নিয়ে কিন্তু মোবাইল কোর্টগুলো পরিচালনা করে। তাহলে কিন্তু এটা চলছে। তারপরে রেগুলার মামলা দেখেন আপনার হলো সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড। তাহলে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড যাবজ্জীবন, এবং এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মধ্যে আপনার পত্রপত্রিকায় দেখবেন, এবং যে আমাদের কিন্তু সাজার হারও কিন্তু কম না। সাজার হারও কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে হয়তো 80 থেকে 90% আমাদের মাদকের মামলায় কিন্তু সাজা হচ্ছে। তাহলে সাজা হচ্ছে, যাবজ্জীবন হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে। তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না এই সামাজিক ব্যাধি থেকে কোনোভাবেই আমাদের যুব সমাজকে কিংবা আমাদের দেশকে রক্ষা করতে। তারপরে আপনার অতি সম্প্রতি আমাদের বেশ কিছু যে গাজার একটা নতুন সংস্করণ হয়েছে, কুশ, আপনারা নাম শুনছেন কিনা জানেন। এই কুশটা কিন্তু গাজার চেয়ে 100 গুণ শক্তিশালী। তাহলে গাজা ক্যানাবিস যেটা ছিল, সেই গাজার চেয়ে 100 গুণ শক্তিশালী যে মাদক, সেটা এখন আমাদের দেশে প্রবেশ করছে। আমরা কিছুদিন আগে মানে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে কিন্তু একটা বিশাল চেন তারা মানে বিভিন্ন বিশেষ করে পোস্টাল সার্ভিসের মাধ্যমে এটা বাংলাদেশে প্রবেশ করেছিল। আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল, আমরা এটা জানতে পেরে আমরা কিন্তু টোটাল চক্রকে আমরা মোটামুটি ধরে ফেলছি এখন এটার কিন্তু। এবং দেখলাম আমরা যখন এইটা কুশ রিকভার করলাম, সেই কুশের সঙ্গে আপনার আসলো কি, আপনার গাজার নির্যাস দিয়ে তৈরি আপনার লিকুইড, এবং 9 প্রকারের 9টা ফ্লেভারের লিকুইড পেলাম আমরা। 9টা ফ্লেভারের লিকুইড, এবং এই ফ্লেভারের এই লিকুইড দিয়ে আপনার কেক তৈরি করা হচ্ছে, কেক। এবং এই কেকটা যে খাবে, এবং দেখবেন সে এই কেকের প্রতি একটা ফ্লেভার আলাদা। তারপরে এতে যেহেতু গাজার নির্যাস দিয়ে কেকটা তৈরি করা, তাহলে কিন্তু ওই আমাদের কোমলমতি সন্তানেরা তখন কিন্তু এটার প্রতি এডিক্ট হয়ে যাবে। কিরে, এটা তো আলাদা একটা ফিলিংস আছে তো, কিন্তু আসলে তো কিন্তু সে যে কেক খাচ্ছে, কিন্তু সে মূলত খাচ্ছে কেক, কিন্তু কেকের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে কৌশলে কিন্তু দেওয়া হচ্ছে গাজার নির্যাস। তাহলে গাজার, এখন আপনার সন্তান, আমার সন্তান, কিংবা আমাদের ভাই বোন, কিংবা আমাদের নেইবাররা দেখা যাচ্ছে হঠাৎ করে তারা বার্থডে পার্টি করছে, সেই বার্থডে পার্টিতে আপনার কেক পরিবেশিত হচ্ছে। এখন সেই কেকের ভিতরে আমরা গার্জিয়ানরা কিংবা আমাদের তো আমরা জানতে পারছি না, আমরা জানছি যে অমুক জায়গায় একটা বার্থডে পার্টিতেও গেছে আর কি, সেখানে গেছে। এবং দেখবেন এটা এমনভাবে প্রচার হচ্ছে, একবার যদি কোনো সন্তান কিংবা কেউ একটা বাচ্চা যদি এর সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন সে করে কি, আরে দোস্ত শুনলাম যে ওদের বাসায় যেটা কেকটা খেলাম সেটা না কত স্বাদ, এই দেখেন কিভাবে প্রচার হয়ে যাচ্ছে। তাহলে এই কেকটা কোথায় বানানো হয়েছে, তাহলে ওখান থেকে, তাহলে সেখান থেকে নিতে হবে এটা। এইভাবে কিন্তু কিন্তু আস্তে 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 এটা মার্কেটে মানে চলে আসতেছে। তারপরে আমরা ওই চালানের সাথে পেলাম আপনার গাজা দিয়ে চুইনগাম। আচ্ছা আচ্ছা, গাজা দিয়ে চুইনগাম। এখন গাজার চুইনগাম মানে গাজার নির্যাস দিয়ে চুইনগাম বানানো আর কি। তাহলে দেখেন এগুলো কিন্তু আমরা মানে আমরা কল্পনায়ও নিয়ে আসতে পারিনি। এখন হয়তো আপনাদের সাথে আলোচনা করছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের সচেতনতা বোধ তৈরি করতে হবে যে আমরা আসলে কি খাচ্ছি, এটা দেখে শুনে, কিংবা আমাদের সন্তান কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কিংবা কার সাথে মিশছে, কোন পার্টিতে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের এখনো কিন্তু সবারই কিন্তু দরকার হয়ে গেছে। সবাইকে কিন্তু সচেতন হতে হবে। শুধু যে আমি আইন প্রয়োগ করে আমি যে একেবারে আপনার এই মানে এই সামাজিক ব্যাধিটাকে একদম আমাদের সমাজ থেকে মুক্ত করতে পারবো, আসলে তা কিন্তু নয়। এই জন্য কিন্তু আমরা যেরকম সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশনের কথা বারবার বলছি। কেন? ডিমান্ড যদি থেকে থাকে, যেভাবে হোক সাপ্লাই আসুক, এখন সাপ্লাই আসবেই। আপনারা সাপ্লাইয়ের কথা যদি আমি বলি আর কি, আপনারা অবাক হয়ে যাবেন। আমি এর আগে আপনার কিছুদিন আগে আমি চিটাগাং ডিভিশনের আমার দায়িত্ব ছিল, আমি চিটাগাং ডিভিশনটা দেখতাম। আমি প্রতিদিন সকালে আমার কাছে মানে মেসেজ আসতো যে স্যার আজকে 10 জনকে ধরছি, আজকে 20 জনকে ধরছি, আজকে 8 জনকে ধরছি সকালেই। আমি হচ্ছে ভোর রাত্রে বলছে স্যার এটা হলো পেট পার্টি। তারা আমার ইন্সপেক্টর কিংবা আমার লোকজন তাদেরকে নাম দিল পেট পার্টি। পেট পার্টি কেন? তারা এই ইয়াবা ট্যাবলেটগুলা আপনার টেকনাফ কিংবা আপনার সেন্ট মার্টিন, তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। বেড়াতে যেয়ে তারা দল দল মনে করেন 7 জনের একটা টিম, 9 জনের একটা টিম আপনার টেকনাফে গেছে বেড়াতে, কিংবা কক্সবাজার গেছে বেড়াতে। বেড়াতে যেয়ে তারা এই ইয়াবা ট্যাবলেটগুলো সব পেটে করে ক্যারি করছে, হাজার হাজার ইয়াবা ট্যাবলেট পেটে করে নিয়ে আসছে। এখন দেখেন, এখন আমাদের কাছে যখনই আমরা যাকে সাসপেক্ট করি তাকে আমরা এটা প্রথমে মানে এ করি, তাকে এক্সরে করি, এক্সরে করি তার পেটে যদি আপনার এটার ওই সদস্য কোনো এ থাকে, তখন আমরা তাকে এক ধরনের সিরাপ খাওয়াই। সিরাপ খাওয়ালে তার স্টুলের সাথে এটা বের করে সে আর কি। তাহলে দেখেন সে কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে বোধহয়, আমরা বের করছি তার এ করি। এইটা কিন্তু সে ঢাকা থেকে বা তার ডেস্টিনেশনে যাচ্ছে, ডেস্টিনেশনে যাওয়ার পরে তখন কিন্তু সে এটা ওই স্টুলের সাথে বের করছে, বের করে এটা কিন্তু বাজারজাত করছে। আবার আমাদের যারা মাদকাসক্ত তারা কিন্তু
ওই স্টুল থেকে বের করা যে ইয়াবা ট্যাবলেট সেটা কিন্তু আবার তারা ভক্ষণ করছে। এই হলো দেখেন অবস্থা। সেই এটা আমাদের জন্য কত বড় একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে। ডেফিনেটলি বিরাট চ্যালেঞ্জ। একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়েছে, একটা বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আমরা খুব ইন্টারেস্টিং আলোচনার মধ্যে আছি, একটা ছোট বিরতি নিয়ে এখনই ফিরছি। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে মাদক নিয়ন্ত্রণের সরকারি পদক্ষেপ নিয়ে মোহাম্মদ জাফরুল্লাহ কাজলের সাথে। স্যার, আপনার তো বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে মানে আমার খুব কিউরিয়াস একটা প্রশ্ন আসলো যে এক এক জায়গায় কি মাদকের ধরন আলাদা পেয়েছেন, যে অমুক ডিভিশনে এই টাইপ মাদক বেশি বা তমুক ডিভিশনের এই ধরনের মাদক বেশি ব্যবহার হয়, এরকম কি কোনো আলাদা আছে? এটা যেরকম দেখেন, আমার একটা অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি রাজশাহী ডিভিশনে কর্মরত ছিলাম। জি, রাজশাহী ডিভিশনে যখন আমি কর্মরত ছিলাম, এটা আপনার আমি 17 থেকে আমি 22 পর্যন্ত আমি রাজশাহী ডিভিশনের আমি দায়িত্বে ছিলাম আর কি। তো রাজশাহী ডিভিশনে কর্মরত থাকা অবস্থায় 18-19 সালের দিকে আপনার মোটামুটি আমাদের বিভিন্ন সংস্থা তৎপরতার কারণে আপনার ইয়াবার যে ট্রেনটা কিন্তু অনেক অংশে আমরা কাটেল করতে পারছিলাম, সক্ষম হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এখন যখন আপনার ইয়াবা মানে কাটেল হলো, তখন কিন্তু যারা ইয়াবা আসক্ত তারা তখন মানে এইটার বিকল্প হিসাবে তারা একটা জিনিস বের করে ফেললো। আপনারা এটা একেবারে শুনলে অবাক হয়ে যাবেন, আপনার পেন কিলার, পেন্টাডল, লাপেন্টা, ওপেন্টা। আমি তো অবাক। আপনারা জানেন আমরা 3টা ভাবে, যেমন আমি শুরুতে যেমনটি বলছিলাম যে আমরা 3টা ভাবে কাজ করে থাকি। একটা হলো সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। হার্ম রিডাকশনের অংশ হিসাবে আমাদের কিন্তু সরকারি নিরাময় কেন্দ্র আছে, সাথে সাথে আমরা প্রায় 376টা বেসরকারি নিরাময় কেন্দ্রকে আমরা লাইসেন্স দিয়ে আছি, যেটা আমাদের যে পলিমিসিস কিন্তু এটা আমাদের একটা লাইসেন্সভুক্ত একটা প্রতিষ্ঠান। তারা কিন্তু যথেষ্ট সেবা দিয়ে থাকে এবং তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট তৎপর। এখন আমি ওই রাজশাহী ডিভিশনে কাজ কর্মরত থাকা অবস্থায় আমি নওগাঁ, জয়পুরহাট কিংবা বগুড়ায় বিভিন্ন এলাকায় যে আমাদের নিরাময় কেন্দ্রগুলো আছে বেসরকারি, এগুলো ভিজিট করা শুরু করলাম। ভিজিট করতে যেয়ে দেখি আপনার অত্যন্ত কম বয়সের, বিশেষ করে টিনেজার বাচ্চারা, তারা আপনার এই ধরনের যে অপরিচিত একেবারে হলো পেন কিলার, মানে আপনার যে পেন্টাডল, লাপেন্টা, ওপেন্টা, এই ধরনের বিভিন্ন কোম্পানির নামে এটাগুলো হয়, এটা অ্যাকচুয়ালি পেন কিলার। এই পেন কিলার তারা ইউজ করতেছে ইয়াবার সাবস্টিটিউট হিসাবে আর কি। তখন আমি অবাক হলাম যে এটা কিভাবে সম্ভব। তখন বললো স্যার এটা একইভাবেই ইয়াবা যেভাবে আমরা ইনহেল করি, ওইটাও আপনার মানে ফয়েল থেকে বের করে ইনহেল করলে এটা ইয়াবার মতো পাওয়া যায়। আমি সাথে সাথে আমার যে ইন্সপেক্টর ওখানে আমার সাথে ছিল, আমি বললাম যাও তুমি এটা নিয়ে তুমি যাও তো এই ফার্মেসিতে যাও, ফার্মেসিতে যে এইগুলো কিনে নিয়ে আসো, তো আমি দেখি এটা আসলে কি কোন কোম্পানি করে, কোন করে। আমি এটা করার জন্য আমার একটা কিউরিওসিটি জাগলো আর কি। তখন আমি ইন্সপেক্টরকে পাঠালাম। তো ইন্সপেক্টর আপনার যতগুলো ফার্মেসিতে গেল, কোনো ফার্মেসি থেকে সে কিনতে পেল না। তখন আমার যে ওই নিরাময় কেন্দ্রের একজন মাদকাসক্ত ব্যক্তি, সে মাদকাসক্ত, সে বলছে স্যার আপনাদের কাছে এটা বিক্রি করবে না। বলছি কেন? তো বলছে না স্যার আপনারা দেখেন আমাকে সাথে করে নেন, দেখেন আমি আপনার যে ফার্মেসিতে আপনারা যে পাননি ওই ফার্মেসিতে যেয়ে কিন্তু আমি পাবো স্যার, আমাকে সাথে করে নেন, আপনার দূরে থাকবেন আর কি। তখন আমার ইন্সপেক্টর যথারীতি তাকে সাথে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে ঠিকই ওই দোকান থেকেই, ওই ফার্মেসি থেকেই কিন্তু ওই পেন্টাডলের পাতা কিনে নিয়ে আসলো। এর কারণ হলো যে একটা পেন্টাডল হয়তো 10টা ট্যাবলেটের একটা পাতা, এটার এমআরপি 30 টাকা। এমআরপি 30 টাকা, তার মানে একটা ট্যাবলেটের দাম হলো 3 টাকা কিংবা সর্বোচ্চ 5 টাকা। তাহলে 5 টাকা দিয়ে যদি হয় তাহলে এক পাতার দাম হলো 50 টাকা, 30 থেকে 50 টাকা। এখন একটা ট্যাবলেট ওই ফার্মেসি বিক্রি করতেছে মাদকাসক্তের কাছে হলো 50 টাকা থেকে 60 টাকা। তাহলে একটা ট্যাবলেট যদি 60 টাকা বিক্রি করে, সে তো আমার কাছে আপনার ওই এক পাতা, তো আমি তো এক পাতা আমার এমআরপির বেশি, তো আমি আমার ইন্সপেক্টর কিংবা আমি তো টাকা দিব না। তাহলে এটা বিক্রি করছে কাদের কাছে? ওই মাদকাসক্তদের কাছে আর কি। তখন যখন আমার নলেজে আসলো, আমার নোটিশে আসলো, আমাদের তৎকালীন আমাদের মহাপরিচালক স্যার ছিলেন জামালউদ্দিন স্যার। আমি স্যারকে ওখান থেকেই স্যারকে রিং দিলাম, স্যার সর্বনাশ, মানে আমাদের যুব সমাজ কিন্তু স্যার এই ধরনের অপরিচালিত কিছু ড্রাগের পরে কিন্তু স্যার এডিক্ট হয়ে যাচ্ছে, এখন আমাদেরকে স্যার এটাকে চেক দিতে হবে। তখন স্যার আমাকে পরামর্শ দিলেন তাহলে আপনি একটা প্রতিবেদন দেন এবং কিভাবে আমরা এটাই করতে পারি। তখন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 যেটা প্রণয়ন হয়েছে, এখানে কিন্তু কিছু ক্লজ রাখা হয়েছিল যে এই ধরনের কোনো বৈধ ড্রাগ যদি আপনার অ্যাবিউজ হয় তাহলে আমরা অবশ্যই সেটাকে কিন্তু আমাদের শিডিউলভুক্ত করতে পারবো।
তখন কিন্তু মানে আমাদের যে তফসিলভুক্ত, আমাদের যেরকম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এটার তফসিলভুক্ত কিছু ড্রাগ আছে, যেটা আপনার হেরোইন, ফেন্সিডিল, এটা কিন্তু আমাদের তফসিলভুক্ত মানে ড্রাগ। যেরকম আমরা আপনার প্যাথিডিন, মরফিন, এগুলো কিন্তু আমাদের তফসিলভুক্ত ড্রাগ। এখন এইটা যদি কেউ অ্যাবিউজ করে, এটা যদি আমাদের পারমিশন ছাড়া কেউ যদি মানে ব্যবহার করে, তাহলে আমরা অবশ্যই আমাদের আইনে সেটা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার ব্যবস্থা নিয়ে আসতে পারবো। বিভিন্ন ধরনের পরিচালিত ড্রাগ দিয়ে কিন্তু তারা আসক্ত হয়ে যাচ্ছে। তারা ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তারা মানে খাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের ঘুমের ট্যাবলেট, সিডিল, অ্যাপিল, এ ধরনের ইনজেকশন, কিংবা এই ট্যাবলেট দিয়ে তারা ঝাঁকি বানাচ্ছে। কিন্তু কয়েকটা ঘুমের ট্যাবলেট দিয়ে যদি মানে আপনার কোকের ভিতরে দিয়ে দেওয়া হয়, কোক দিয়ে এটা ঝাঁকানোর পরে এটা একটা মিশ্রণ তৈরি হয়, এইটাও দিয়ে তারা নেশা করতেছে আর কি। দেখেন, তাহলে দেখেন আমি কিভাবেই যে শুধুমাত্র যে আমাদের শিডিউলভুক্ত যে মানে মাদকগুলো আছে সেগুলো যখন কাটেল করে ফেলছি, যখন এটাকে আমরা একদমই করছি, তখন চাচ্ছে তারা হাত বাড়াচ্ছে ফার্মেসিতে যে এই ধরনের বৈধ মেডিসিন, যে মেডিসিনগুলো শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই কিন্তু এটা বিক্রয় নিষিদ্ধ। পৃথিবীর সব দেশেই কিন্তু আছে, পাশের দেশ ভারতে কিন্তু আছে। আপনি এখানে যে কোনোভাবে ইচ্ছা মতো আপনি কিন্তু কোনো ফার্মেসিতে গিয়ে কিনতে পারবেন না। আমি মনে করি যে আমাদের ধরে এটা সময় এসছে, সময়ের দাবি। আমি মনে করি এটা মানে আমার এই ডিপার্টমেন্টে চাকরি করে আমার এটা উপলব্ধি হয়েছে। আমাদের এখন ফার্মেসিগুলো কিন্তু আমাদের চেক দিতে হবে। তা না দিতে পারলে আমরা যে শুধুমাত্র যে প্রচলিত যে ড্রাগের পিছনে যে আমরা আইন করে তাদের পিছনে দৌড়াচ্ছে, এটা কিন্তু রক্ষা হচ্ছে না। আপনারা যারা নিরাময় কেন্দ্রের সাথে জড়িত আছেন দেখবেন, অনেকে দেখবেন যে এই ধরনের বিভিন্ন ধরনের এই যে ঘুমের ট্যাবলেট এইগুলো দিয়ে তারা এখন নেশা করছে আর কি। তো এই যে আপনার মানে এটাকে কোনোভাবেই আমাদেরকে কফ সিরাপ, পেইন কিলার, এই জাতীয় নেশা করার জায়গাটাতে আসলে দেখেন ফেন্সিডিল কিন্তু আসলে একটা কফ সিরাপ। এখন ফেন্সিডিলের কফ সিরাপ এটাকে আপনার হলো আমরা কাটেল করে আমাদের শিডিউলভুক্ত হয়ে গেছে। এখন আমরা ফেন্সিডিলকে এখন আর আমরা কেউ বৈধভাবে বেচতে পারতেছে, বেচার কোনো সুযোগ নাই। এখন ফেন্সিডিলের যে সাবস্টিটিউট আরো কিন্তু কফ সিরাপ আছে, থুসকা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির কিন্তু এই ধরনের কফ সিরাপ আছে। এখন সেটাকে যদি আপনার নিয়ন্ত্রণ আমরা না করতে পারি, সেটা যদি একজন মানুষ কিংবা একজন মাদকাসক্ত যেটা এটার সাথে আসক্ত, সে যদি ওই 100 ml একটা বোতল একসঙ্গে খেয়ে ফেলে আর কি, অবশ্যই সেটা তার ইফেক্ট করবে। এই জন্য আমি মনে করি যে আমাদের অবশ্যই ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী এবং আমাদের যে ফার্মেসিগুলো আছে ফার্মেসিদের গুলো উচিত, আমি মনে করি যে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তাদের মেডিসিন বিক্রয় করা, অবশ্যই এটা অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। এটা আমি আসলে নিয়ন্ত্রণটা কিভাবে আরোপ করা সম্ভব, এটা অবশ্যই এটা হলো মানে আমি মনে করি গভর্নমেন্ট যদি এটা পলিসি নাই, এটা আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে, তারা মানে এটাকে একদম ইয়ে করতে পারে। আর সরকার যদি দেখেন ভারতে কিভাবে সম্ভব হচ্ছে, মানে নেপালে কিভাবে সম্ভব হচ্ছে, মানে শ্রীলঙ্কা কিভাবে সম্ভব হচ্ছে। আপনি জানেন আমি একবার আমাদের বিশাল একটা টিম নিয়ে আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম। শ্রীলঙ্কায় আমরা যখন একটা বাইরের ট্যুরে গেলাম আর কি, তখন আমাদের একটা সদস্যর পেটের সমস্যা দেখা দিল। তখন সে কোনোভাবে আমরা কয়েক জায়গায় গাড়ি থামাইছিলাম, গাড়ি থামাই আমরা চাচ্ছিলাম যে একটা মেডিসিন কিনে তার এটাকে করার জন্য আমরা মেডিসিন আমাদের হোটেলে রেখে আসছিলাম, কিন্তু একটা ফার্মেসি কোনোভাবেই রাজি হয়নি একটা ট্যাবলেট তাকে দিতে আর কি, বলছে আপনাদের প্রেসক্রিপশন দেখেন আমরা মেডিসিন দিব আর কি। আমরা অবাক হলাম শ্রীলঙ্কার মতো দেশে আপনার হলো আমরা টুরিস্ট, আমরা পরিচয় দিচ্ছি, আমাদের সাথে ইন্টারপ্রেটার ছিল, ইন্টারপ্রেটারও তাদেরকে বোঝাই পাচ্ছে না যে ওরা টুরিস্ট, তাদের সমস্যা হচ্ছে একটা মেডিসিন তুমি তাকে দাও, নো, তারা বলছে নো। তাহলে দেখেন সেখানে কিভাবে সম্ভব হলো, আমরা একজন মানুষ যে তার মানে অসুস্থ বোধ করছে সে রাস্তার মধ্যে আর কি, তাকেও কিন্তু একটা মেডিসিন তারা দিচ্ছে না। আর আমাদের দেশের অবস্থাটা তো আপনি জানেন, আপনি এখন যান টাকা নিয়ে আপনি যে কোনো ফার্মেসিতে যে হাজার মেডিসিন ইয়ে করতে পারবেন। এবং আমাদের দেখেন একটা যুব সমাজ, আমি এখন বিভিন্ন নিরাময় কেন্দ্র আমি ভিজিট করি, আমি কয়েকদিন আগে আমি নারায়ণগঞ্জে গেছিলাম, নারায়ণগঞ্জে আমি 5টা নিরাময় কেন্দ্র ভিজিট করছি, এবং তারা কিন্তু বেশিরভাগই অর্ধেক পার্সেন্ট আমি দেখলাম যে তারা অপরিচালিত এই ধরনের মেডিসিন, যে মেডিসিনগুলো আমাদের এসেনশিয়াল মেডিসিন, সেই মেডিসিন তারা ইউজ করছে, মেডিসিন ইউজ করে তারা ঘুমের ট্যাবলেট এগুলো ইউজ করে তারা এগুলো দিয়ে তারা নেশা করতেছে আর কি। তাহলে আপনি মানে এটাকে চেক দেবেন কিভাবে আর কি। এজন্য আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় সচেতনতা বোধ তৈরি করতে হবে, এক্স্যাক্টলি, তা নাহলে কোনোভাবে আসলে কোনোভাবেই আপনার এটাকে মানে এ করা খুবই কঠিন হয়ে যাবে। আমরা আসি সেখানটাতে আরেকটা বিরতির সময় হয়ে গেল। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মাঝে।
প্রিয় দর্শক, কথা হচ্ছে প্রমিসেস জানতে চাইয়ে মোহাম্মদ জাফরুল্লাহ কাজলের সঙ্গে মাদক নিয়ন্ত্রণের সরকারি পদক্ষেপ নিয়ে। আপনার অভিজ্ঞতা শুনছিলাম, আসলে মানে গল্পের মতোই শুনছিলাম, এবং আপনার অভিজ্ঞতার শেষ নেই, এবং এত রকম গল্প আপনার কাছে আছে যেগুলো সত্যি ওই যে আই ওপেনিং অনেক ব্যাপার। আপনি যেরকম বললেন যে ইয়াবার বদলে পেইন কিলার ব্যবহার করছে, কফ সিরাপ তো যেটাকে তফসিলভুক্ত করা হয়েছে, এর বাইরের অন্যটা কেউ যদি অন্য সিরাপকেও আপনারা হলো মানে একই ভাবে ব্যবহার করা, সেখানটাতে তো আসলে কিছু করার নাই। আমাদের অনেকগুলো আমাদের এগুলো অ্যাড্রেস করা উচিত আমাদের মনে করি আর কি। এখানটাতে সচেতন, মানে পাবলিকের সচেতনতা, পাবলিক সচেতনতা এটা আমাদের করতে হবে। শুধু তাই না, আমি আরেকটা বিষয় সবসময় বলে থাকি আর কি, সেটা হলো যে আমাদের মানে পিতামাতা গার্জেনদেরকে কিন্তু সচেতন হতে হবে। এখন দেখেন, আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমাদের যখন লেখাপড়া করছি, আমাদের কিন্তু মানে স্কুল মানে ইয়েতে আমাদেরকে পড়াশুনো রেডি করে কিন্তু আমাদের স্কুলে যেতে হতো, না হলে কিন্তু আমাদের স্কুলে শাসন ছিল। আমাদের কিন্তু স্কুলে আপনার সেই পড়াশোনাটা স্কুলে আমাদের 8টা সাবজেক্ট পড়া করতো, এবং সেই 8টা সাবজেক্ট পড়া দিয়ে আমাদেরকে বাসায় ফিরতে হতো, এবং ওই রাতে এসে আমাদেরকে কিন্তু ওই পড়া রেডি হয়ে তারপরের দিন স্কুলে যেতে হতো, নাহলে কিন্তু আমাদের সাজা খেতে হতো, আমাদের করতে হতো, এবং আমাদের জব দিতেছিল। এবং আমরা এই ফাঁকে একটু খেলাধুলা করতাম, কিন্তু খেলাধুলা করে মাগরিবের আজান দিত, আমরা সাথে সাথেই আমরা পাঁচসালির ভিতরে ঢুকে যেতাম, আমরা পড়াশোনা নিয়ে বসতাম আর কি। এখন আমি মনে করি যে স্কুলের এটাও আমার কাছে একটা লাগে যে স্কুলের এই পড়াশোনাটা আমরা যেভাবে পড়াশোনাটা আমাদের কাছ থেকে টিচার আমাদের কাছ থেকে আদায় করতো, এখন মনে হয় এটাও কিন্তু আসলে মনে হয় ডিটোয়েট করছে। এখন এই পড়াশোনাটা বোধহয় এইভাবে স্কুলে এখনো কিন্তু হচ্ছে না, যার কারণে বাচ্চাদের আপনার এটার প্রতি তাড়া থাকতেছে না। এখন তারা কিন্তু অন্যদিকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি আর কি, সেই বিষয়টাও কিন্তু আমাদের আগামী প্রজন্মকে আরো বেশি ভাবতে হবে। সেটা হলো বর্তমানে আপনার মোবাইল ফোন, মোবাইল যে আমাদের জন্য আরো আগামী 5 বছরে আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী প্রজন্ম মোবাইলের প্রতি যে আসক্ত হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আপনারা দেখবেন একটা জায়গায় সময় এসে আমরা কিন্তু এই জায়গায় একটা এসে আমাদের হোঁচট খেতে হবে আর কি। মানে এটা কিন্তু একদমই বলা হচ্ছে যে মাদকাসক্তি যেমন একটা আসক্তি, তেমনি মানে ইন্টারনেট আসক্তি, ডিভাইস আসক্তি, পর্ন আসক্তি, সেগুলো অ্যাকচুয়ালি মানে সমান রকমই আসক্তি, সবগুলোকেই ওই আসক্তির যে ডিজিজ, সেই রোগের আন্ডারে কিন্তু সবগুলোকে ফেলা হচ্ছে। আগে দেখেন এত বেশি পড়াশোনা, আমরা দেখেন আমাদের হাতে একটা বই থাকতো, আমরা একটু পড়াশোনা করতাম, বই দেখতাম, ম্যাগাজিন পড়তাম, পত্রিকা পড়তাম। এখন দেখেন আস্তে আস্তে মানে সবকিছু কাটাল হয়ে যাচ্ছে। এখন একটা পত্রিকাও কিন্তু কেউ কিনতে চায় না, পত্রিকাও পড়তে চায় না, কারণ ওই দেখেন আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি ফেসবুক নিয়ে বসছেন, আপনি মানে ওইটাই কিন্তু দেখতেছেন, আপনি ওইটার প্রতি কিন্তু আপনি হয়ে যাচ্ছেন। আপনি পাশে বসে আছেন, দেখেন আমরা পাশে বসে থাকলে একজন মানুষের সাথে ভাব বিনিময় করতাম, তার কাছ থেকে কিছু কথা শেয়ার করতাম, এখন কিন্তু সেটাও উঠে গেছে আর কি। ওই ভদ্রলোক যে পাশে বসে আছে, সেও মোবাইল নিয়ে আপনাকে দেখতেছে, সে মোবাইলের ভিতরে, আমিও কিন্তু মোবাইল নিয়ে বসে আছি, কিন্তু আমাদের পিছনে আর ভাব বিনিময় নেই, আমাদের কাছে সাথে কিছু নাই, আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু চলে যাচ্ছি আর কি। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখেন এখন আপনার কোমলমতি বাচ্চাদের আমাদের মায়েরা তাদেরকে কি করা হয় যে আপনার একটা মোবাইলের একটা গেম দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আর কি। আস্তে আস্তে দেখবেন আপনার অনেক চোখের সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের ওই মানে অ্যান্ড্রয়েড মোবাইলের যে পরিমাণ বিকিরণ হয়, এটা কিন্তু চোখে ইফেক্ট করতেছে আর কি, এই বাচ্চাদের চোখে ইফেক্ট করতেছে। এবং অনেক বাচ্চারা কিন্তু দেখবেন আপনার হলো তাদের বিভিন্ন ধরনের চোখের রোগ নিয়ে, জটিলতা নিয়ে কিন্তু ভুগতেছে। এটাও কিন্তু আমাদের জন্য একটা আর একটা বিষয় আপনাদেরকে বলছিলাম যে আসলে আমরা মাদক শুধুমাত্র যে এটা একটা গ্লোবাল সমস্যা, এটা যে শুধু বাংলাদেশের সমস্যা তাই না। যেরকম জাতিসংঘের হিসেবে 228টা দেশ আছে পৃথিবীতে, এখন কিন্তু কোনো দেশ কিন্তু বলতে পারছে না যে আমরা একেবারে ড্রাগ ফ্রি, কোনো দেশ কিন্তু পাচ্ছে না। আর আমরা তো পাচ্ছি না মোটেই, কারণ আমরা মাদক উৎপাদনকারী দেশ না। মাদক উৎপাদনকারী দেশ না হয়েও কিন্তু আমাদের যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা এমন এক জায়গায় অবস্থিত, একদিকে জায়গা হলো পৃথিবীর মাদক প্রবণ যে হাব বলায় সে হলো গোল্ডেন ট্রায়াঙ্গেল, আর একটা হলো গোল্ডেন ক্রিসেন্ট, ঠিক তার মাঝখানে বাংলাদেশের অবস্থান। এবং গোল্ডেন ট্রায়াঙ্গেলের যে সদস্য রাষ্ট্র সেটা হলো মিয়ানমার। আপনারা জানেন যে মিয়ানমার একটা হলো পৃথিবীর একটা আনরেস্ট কান্ট্রি। এই আনরেস্ট কান্ট্রি মানে এখানে থাকে, তাদের কিন্তু আসলে কোনো সরকার পরিচালনা কিংবা এই ধরনের কোনো তাদের নাই। তারা এখন করছে কি, এই অ্যাম্ফিটামিন টাইপের মাদক, বিশেষ করে আপনার ইয়াবা, আইস, যে মানে এগুলা যেরকম ইয়াবার চেয়ে আরো বেশি শক্তিশালী আইস, 20 গুণ শক্তিশালী আমরা মনে করি। এখন আইস তারা উৎপাদন করে তারা শুধু বাংলাদেশে পুশ করছে না, কিন্তু তারা পাশের রাষ্ট্র থাইল্যান্ডে পুশ করছে,
পাশের রাষ্ট্র আপনার মালয়েশিয়া যাচ্ছে, ইন্দোনেশিয়া যাচ্ছে, তারা পৃথিবীতে বিভিন্ন দেশে কিন্তু তারা এটা পুশ করছে। আর মিয়ানমারের সাথে আমাদের দেখেন আমাদের বিভিন্ন ধরনের ট্রেড আছে, কিন্তু মাছ আসে, বিভিন্ন ধরনের বর্ডার আছে। আর আমাদের সাথে মিয়ানমারের সাথে আপনার 2টা জেলা আছে আমাদের, মানে আমাদের কক্সবাজার এবং বান্দরবন 2টা জেলার সাথে আমাদের মিয়ানমারের সীমান্ত আছে, এবং 271 কিলোমিটার তাদের সাথে আমাদের মানে সড়ক সাথে আছে, আমাদের সাথে তাদের ল্যান্ড বর্ডার আছে 271 কিলোমিটার। তার মধ্যে 65 কিলোমিটার আপনার নাফ নদীর একটা আছে, এক পাশে নাফের ওই পাশে হলো মিয়ানমার, এই পাশে বাংলাদেশ। এখন ছোট একটা নদী আর কি, এই নদী এখন আপনি সার্বক্ষণিক টহল দিয়ে আপনাকে করবে আর কি। তারপরে এখানে ধরেন মাছ ধরে নৌকা থেকে শুরু করে কত কিছু যান কিন্তু ওখানে চলছে আর কি। আবার আমাদের সাথে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা আছে 556 কিলোমিটার। তাহলে এই 556 কিলোমিটার সমুদ্র সীমা, 271 কিলোমিটার এই আমাদের ল্যান্ড বর্ডার, তারপরে মায়ানমারের সাথে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড আছে আর কি। এখন এর মধ্যে দিয়ে আপনার বিভিন্ন ভাবেই বিভিন্ন পন্থায় এই ধরনের ড্রাগ আমাদের দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর কি কিন্তু। এবং আমরা আমাদের যুব সমাজ আমরা কিন্তু সে জায়গায় করছি, যার কারণে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ওনার বক্তব্যের প্রত্যেকটা জায়গায় কিন্তু আসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং উনি কিন্তু সবসময় বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যার কারণে কিন্তু আমাদের গভর্নমেন্ট তার যে ম্যানুফ্যাকচার, এটা কিন্তু মাদকের বিষয়ে বিশাল মানে নির্দেশনা আছে। আমরা কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা সংস্থা কিন্তু কাজ করছে। কিভাবে? কারণ আমরা এখন মধ্যম আয়ের দেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশ। তাহলে স্মার্ট বাংলাদেশে যেতে গেলে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে, দেশের অর্থনীতিকে স্মার্ট করতে হবে। তাহলে স্মার্ট করতে গেলে যদি আমাদের এই যে নাগরিকরা এর একটা বিশাল অংশ যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা 2041 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের জাতির পিতার যে স্বপ্ন, এদের সোনার বাংলাদেশ গড়ার, এবং আমাদের সেই জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটাতে নিয়ে যেতে চাচ্ছে আমাদের দেশটাকে আর কি, আমরা সেই 2041 সালে কিন্তু আমাদের পৌঁছাতে গেলে আমাদের কিন্তু এখনই আমরা ভালোভাবে যদি এই সামাজিক বেদিটাকে আমরা মোকাবেলা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বিশাল একটা অন্তরায়। যার কারণে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা সংস্থাকে, এবং আমি মনে করি যে সেক্টরে আছে না কেন সবার কিন্তু দায়িত্ব আছে। শুধু যে আমি এই ডিপার্টমেন্টে চাকরি করছি বলে আমার একা দায়িত্ব তা না, সব সংস্থার দায়িত্ব আছে। যেটা আপনার যারা টিচার, যারা স্কুল কলেজে পড়াশোনা করায়, আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা শিক্ষকদের ভিতরে কিন্তু আমরা মেন্টর তৈরি করার একটা পদক্ষেপ নিয়েছি। মেন্টর মানে টিচাররা যেন এই বিষয়ে মানে তারা লেকচার দিতে পারে, তাদেরকে আমরা কন্টেন্ট তৈরি করে তাদের কাছে দিচ্ছি আর কি। তারা এই কোনটার মধ্যে পড়ছে? সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন। আচ্ছা, ডিমান্ড রিডাকশন, এটা আমরা ডিমান্ড রিডাকশন করছে এই কারণে দেখেন আমরা যদি দেখেন আমরা মানুষের কঙ্কালের যে বিভিন্ন অঙ্গ, এই অঙ্গকে আমরা ভিজিবল জায়গায় কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে লটকাই দিচ্ছি। তারপর আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছি। আমরা এই যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় কিন্তু আমরা এগুলো প্রচার করছি। আমরা দেখুন অনেক টিভির স্কুলে আপনার আমাদের মাদকের যে ক্ষতিকর বিষয়গুলো কিন্তু আমরা উঠাই ধরছি, আমরা বিজ্ঞাপন দিচ্ছি, আমরা টিভিতে কথা বলছি, আমরা টক শোতে কথা বলি। আমরা কথা বলছি কেন? এই কথাগুলো কিন্তু আমরা অবশ্যই ছড়ায় দেওয়ার জন্য, যেটা আসলে ক্ষতিকর আমাদের সমাজে। এতে কোনো ভালো কোনো দিক নাই। আমি দেখলাম যে আমি এই ডিপার্টমেন্টে 25 বছর চাকরি করছি, আমি বিভিন্ন মানে এই নিরাময় কেন্দ্রে যে মাদকাসক্ত যারা, তাদেরকে নিয়ে কথা বলি, তাদের সাথে কথা বলি, এবং বেশিরভাগ মাদকাসক্ত যারা তারা কিন্তু সবাই কিন্তু দেখবেন প্রথম অবস্থায় কিন্তু তারা সিগারেটে আসক্ত। এজন্য কিন্তু ধূমপানকে হলো এই জগতের প্রবেশদ্বার বলা হয়। হ্যাঁ, তো এই তারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ধূমপায়ী হয়, ধূমপানের পরপরই কিন্তু তারা এই হার্ড ড্রাগসে আস্তে আস্তে মানে জড়িয়ে যাচ্ছে আর কি। এখন আমরা যদি এটার মানে এটার কোনো আপনার মানে কোন রকমের ভালো কোনো দিক আছে বলে আমার অন্তত জানা নাই, যে অন্তত মানে ধূমপান খেলে আমার ব্রেন খোলে, ধূমপান খেলে আমি এই করতে পারি, মাদক খেলে এই হয়, এটার কোনো আসলে সম্পূর্ণ আমরা ভ্রান্ত ধারণা। এবং প্রথম অবস্থায় যারা আপনার কিন্তু এগুলো মার্কেটিং করে, যারা করে, তারা কিন্তু বিভিন্ন টেকনিক অবলম্বন করে, যেরকম ইয়াবা আপনার। আমরা এই টেকনিকটা বিরতির পরে এসে শুনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। মানে এখানটাতে আরেকটু বেশ আলোচনা আছে আসলে। একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবার ফিরে এসেছি বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাফরুল্লাহ কাজলের সাথে মাদক নিয়ন্ত্রণের সরকারি পদক্ষেপ এই বিষয়ের উপর। স্যার, খুব চমৎকার একটা জায়গায় ছিলাম যে যারা মাদক মানে ব্যবসা করছে তাই বলবো না, মাদকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে, সেটা নিয়ে আপনি বলছিলেন। যেরকম দেখেন, আমি এটা বলছিলাম এই সেন্সে যে দেখেন আপনার কোমলমতি সন্তান কিংবা যারা স্কুল কলেজে পড়ে আর কি। আমি আরেকটা গল্প বলি একটু। আমি রাজশাহীতে এক নিরাপত্তা কেন্দ্রে ভিজিট করতে গেছি আর কি। ভিজিট করতে একটা খুব মানে ক্লাস 8-এ পড়ে একটা ছেলে, সে একটা নিরাপত্তা কেন্দ্রে ভর্তি আর কি। তার গল্পটা দিয়ে আমি শুরু করি। আমি তাকে বললাম যে বাবা তুমি কেন এতে আসলা? তো সে বলতেছে স্যার আমি ক্লাস 8-এ আমি ফার্স্ট বয় ছিলাম, আমি ক্লাস 8-এ সবসময় আমি ফার্স্ট হতাম। এখন একদিন হঠাৎ করে আমাদের অঙ্ক পরীক্ষা, আমার মানে পড়াশোনাটা আমার প্রিপারেশনটা ভালো হয় নাই, আমি খুব টেনশনে পড়ে গেছি আর কি। তখন আমার এক বন্ধু আমাকে বলছে কি যে তোকে এমন একটা ট্যাবলেট খাওয়াবো, তাকে কিন্তু ইয়াবা কিংবা বাবা এই ধরনের কোনো কথা বলছে না, তাকে বলছে তোকে এমন একটা মেডিসিন খাওয়াবো তুই সারা রাত পড়তে পারবি। এখন তাকে কিন্তু আসলেই ওকে কিন্তু ইয়াবা বলে কিন্তু খাওয়াইনি, ওকে বলছে যে একটা ওষুধ খাওয়াবো। সে ওষুধ হিসাবে ওই ছেলে খেয়েছে, যেহেতু সে তো কোমলমতি, সে তো জানে না, সে খেয়েছে। তখন থেকে যে আসলেই ওই ইয়াবা মানে যে ট্যাবলেটটা যে খাওয়াইছে তাকে, সে কিন্তু এটা খেয়ে সে সারা রাত পড়তে পারছে। তখন ও বলছে দোস্ত খুবই ভালো, তো এটা তো খুবই আমি মজা পেয়েছি। আস্তে আস্তে কিন্তু সে ওই ইয়াবার প্রতি কিন্তু সে এডিক্ট হয়ে গেল, যে ওই যে একবার ভালো লাগছে। কারণ আপনি জানেন আমাদের ব্রেনে আমাদের ব্রেনে একটা হরমোন আছে আপনার ডোপামিনের নাম শুনছেন আর কি, এইটা সিক্রেশন হয়। এখন ওই যদি যখন কোনো ভালো জিনিস সে পায় ওখান থেকে, তখন সে বলে যে আরো দাও আমাকে আর কি, আরো দাও। তখন দেখেন সে একটা পেয়েছে, তখন বলছে যে আমার একটাই হচ্ছে না, তখন আস্তে 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 তার ডোজ বাড়াতে হয়। এই করতে করতে তারা কিন্তু মানে ওই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে আর কি। আর একটা বিষয় তারা যে টেকনিকগুলো অবলম্বন করে, এই ধরনের একটা টেকনিক। আর একটা টেকনিক হলো আপনার হয়তো দেখা যাচ্ছে যে একজনকে বলছে যে তুমি তোমাকে একটা ট্যাবলেট খাওয়াবো, তুমি স্লিম হতে পারবা, তুমি সুন্দর হতে পারবা। এখন হঠাৎ করে মনে করছে একজন ফেটি একটা মেয়ে কিংবা তার তখন বলছে যে ঠিক আছে তাহলে একটা ট্যাবলেট খাওয়ালে তো যদি আমি ফেটি মানে কমে যায় তাহলে তো ভালো। আসলেই মানে ইয়াবা ট্যাবলেটটা খেলে ক্ষুধা মন্দা তৈরি হয়। ক্ষুধা মন্দা যদি তৈরি হয়, আপনার ক্ষুধা যদি কম লাগে, তাহলে আপনার খাওয়ার কম খাবেন। খাওয়ার কম খেলে কিন্তু আপনার অবশ্যই বডি একটু হয়ে যাবে। কিন্তু আপনি ওইটার প্রতি যে এডিক্ট হয়ে যাচ্ছেন, ওইটার প্রতি যে আপনি আসক্ত হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি ভাবতেছেন না আর কি। এবং ওরা কিন্তু ওই টেকনিকগুলো কিন্তু মূলত ব্যবহার করে আর কি, ব্যবহার করে কিন্তু আকৃষ্ট করা যায়, যাকে যেটা দিয়ে আকৃষ্ট করা যায়। যেরকম আমি যেমনটি বলছিলাম যে আপনার এখন গাজার কেক, আপনার ম্যাজিক মাশরুম, এবং আপনার এই যে ধরনের বিভিন্ন ধরনের চমকপ্রদ নাম দিচ্ছে, কিন্তু চমকপ্রদ নাম দিয়ে তারা এটাকে কিন্তু বাজারে মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আর কি। যে এক একটা নতুন নতুন নাম না দিলে তো আমাদের কোমলমতিরা তারা তো ওইদিকে আকৃষ্ট হবে না আর কি। আকৃষ্ট করার জন্য কিন্তু এই ধরনের নাম দিয়ে দিয়ে তারা কিন্তু বাজারটাকে কিন্তু দখল করার চেষ্টা করতেছে। এইভাবে কিন্তু আমাদের যুব সমাজ কিন্তু এখন যখন সে একবার তাকে যদি আসক্ত বানায় ফেলতে পারে, একবার যদি সে আসক্ত বানায় ফেলতে পারে, তখন কিন্তু সে শুধুমাত্র একটা ড্রাগে কিন্তু সে থাকে না, তখন সে মাল্টি ড্রাগে আকৃষ্ট হয়ে যায়। সে প্রথমে শুরু করছিল হয়তো বা ইয়াবা দিয়ে, কারণ ইয়াবাটা তাকে হয়তো বলছিল যে স্টিমুলেটেড, আমি সারা রাত পড়তে পারবো, আমি 10তলা বিল্ডিং এ একেবারে লাফ দিয়ে উঠতে পারবো, আমি স্লিম হব, এই ধরনের বিভিন্ন ধরনের চমকপ্রদ দিয়ে কিন্তু তার ব্রেনটাকে আগে ওয়াশ করা হয়েছে। যখন একবার সে ওখানে অ্যাডিক্ট হয়ে গেছে, তখন সে তখন তাকে বলছে না তোমার এর চেয়ে আরো বেশি শক্তিশালী জিনিস আছে তোমাকে দেবো আর কি। সেটা কি আইস। তাহলে আইস তুমি তো ইয়াবা কটা নেতা, 10টা নেতা, আইস এক পুরিয়া এটা নেবা, দেখবা তোমার হলো তুমি এর চেয়ে আরো বেশি এ পাবা। তাই এই যে দেখেন একটা একটা ড্রাগ যখন আসে, তখন এক একভাবে এটা প্রচারণা তারা তৈরি করে আর কি, তৈরি করে এটা তাদের ভিতরে কিন্তু মানে সৃষ্টি করে। এই জন্য আমি বলছি যে যদি আপনি সচেতনতা বোধ তৈরি না হয়, তাহলে আমরা কোনোভাবেই আইন যতই কঠিন করি না কেন, আমাদের এখনো পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা বিজ্ঞ আদালত কিন্তু বেশিরভাগ কিন্তু মাদকের মামলা দিয়ে বেশিরভাগ আদালত কিন্তু প্রচলিত হচ্ছে আর কি, বেশিরভাগ আদালতে কিন্তু মাদকের মামলা আর কি। তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না যে মাদকের মতন ওই ভয়াবহ সমস্যাটাকে কোনোভাবেই নির্মূল করতে। কারণ এখানে কিন্তু মৃত্যুদণ্ড হচ্ছে, এখানে কিন্তু যাবজ্জীবন দণ্ড হচ্ছে, এখানে মোবাইল কোর্ট হচ্ছে, সবই তো হচ্ছে। তারপরে এই আইনটা কিন্তু শুধুমাত্র নোডাল এজেন্ট হিসেবে কিন্তু নার্কোটিক্স একাই কিন্তু প্রয়োগ করছে না, এই যে পুলিশ প্রয়োগ করছে, বিজিবি প্রয়োগ করছে, কোস্টগার্ড প্রয়োগ করছে, র্যাব প্রয়োগ করতেছে, তাহলে প্রত্যেকটা সংস্থা কিন্তু প্রয়োগ করতেছে। তারপর কেন পাচ্ছি না আমরা এই সামাজিক ব্যাধিটাকে মোকাবেলা করতে? কারণ হলো এটা ডিমান্ড তৈরি হয়েছে।
ডিমান্ড যদি থেকে থাকে কোনো জিনিসের প্রতি, যে কোনো ভাবেই কিন্তু সেখানে সাপ্লাই আসবে, সেইভাবেই হোক সাপ্লাই আসবে। তো এই জিনিসটা, আর যখন একবার সাপ্লাই এবং ডিমান্ড যখন তো হয়, তখন একটা শ্রেণী কিন্তু মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তারা কারা? তারা নিশ্চয় আপনার নেইবার, কিংবা আপনার সন্তান, কিংবা আমার সন্তান, কিংবা আমার ভাই, কিংবা আমার আত্মীয়, তারা এর বাইরে তো কেউ না আর কি। এখন তাদেরকে তো আমাদেরকে অবশ্যই আমাদের মূল স্ট্রিমে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই মূল স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সরকার আমাদের এখন হলো, বর্তমানে আমাদের 4টা সরকারি নিরাময় কেন্দ্র আছে, যেখানে 28 দিনে যে চিকিৎসা দেওয়া হয় একদম ফ্রি চিকিৎসা, সরকারি খরচে কিন্তু চিকিৎসা দেওয়া হয়। এবং আমাদের ঢাকাতে যে 100 বেডের যে হাসপাতালটা ছিল, এখানে এবছর আমাদের নতুন করে কাজ শুরু হয়েছে, 250 বেডের হাসপাতাল হচ্ছে, এবং সেখানে আমাদের 13 তলা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। এখানে আমাদের কিন্তু 250 বেডের একটা হাসপাতাল। শুধু তাই নয়, আমাদের বাকি যে 7টা ডিভিশনে আমরা মানে 10 একর করে জায়গা আমাদের অধিগ্রহণ এই প্রক্রিয়া চলছে। আমরা মোটামুটি এই জায়গায় চলে গেলে আমরা কিন্তু ডিভিশনাল পর্যায়ে আমরা 200 বেডের একটা হাসপাতাল পাবো আর কি। শুধু তাই না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনা আছে ওনার, প্রত্যেকটা জেলায় একটা করে আপনার নিরাময় কেন্দ্র করতে হবে আর কি। তাহলে একটা জেলায় একটা নিরাময় কেন্দ্র করা, আর ডিভিশন পর্যায়ে যদি এই ধরনের হাসপাতাল, মানে 100 বেডের হাসপাতাল যদি জেলায় থাকে, আর 200 বেডের হাসপাতাল যদি মানে এতে থাকে, তাহলে আমরা যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে অন্তত সরকারিভাবে, সরকারের দায়িত্ব কিন্তু তাদেরকে আবার মূল স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসা। একই সঙ্গে আমরা শুধুমাত্র যে সরকারিভাবে এটা সম্ভব তা না, আমরা কিন্তু বেসরকারি নিরাময় কেন্দ্রকে কিন্তু আপনারা লাইসেন্স দিয়ে থাকি, এবং আমাদের এই পর্যন্ত প্রায় 376টা প্রতিষ্ঠানকে আমাদের লাইসেন্স দেওয়া আছে। আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় কম বেশি আছে, ঢাকাতে তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে আর কি। কিভাবে এদেরকে আপনারা মনিটর করেন? আমরা আমাদের থেকে আমাদের এখানে যারা আমাদের নিজস্ব আমাদের যারা জেলা অফিসাররা থাকে, তাদের মানে থাকে যে তাদের প্রতিনিয়ত এবং মাসে তাদের একটা টার্গেট দেওয়া থাকে যে মাস্ট এতগুলো প্রতিষ্ঠানকে তোমাকে ভিজিট করতে হবে। আমি যেরকম ডিভিশনের দায়িত্বে আছি, আমার আন্ডারে প্রায় 196টার মতো প্রতিষ্ঠান আছে। মানে ঢাকা শহর থেকে শুরু করে ঢাকা শহরের বাইরে প্রায় 196টা প্রতিষ্ঠান কিন্তু আমাকে প্রত্যেক মাসে কিন্তু আমাকে যেতে হয়। শুধু তাই না, জেলা প্রশাসকের সভাপতিত্বে কিন্তু একটা কমিটি করা আছে, যেখানে হলো জেলা প্রশাসক মহোদয় সভাপতি এবং পুলিশের একজন প্রতিনিধি থাকে, সেখানে আপনার সিভিল সার্জনের একজন প্রতিনিধি থাকে, আপনার এইভাবে কিন্তু একটা কমিটি করা আছে। তারপরে বিভাগীয় কমিশনার স্যারের নেতৃত্বে কিন্তু একটা বিভাগীয় পর্যায়ে একটা কমিটি করা আছে। সেই বিভাগীয় কমিশনার স্যার এখানে সভাপতি থাকে, এখানে পুলিশ কমিশনার স্যারের প্রতিনিধি থাকে, এখানে কিন্তু মানে আমাদের যে স্বাস্থ্য সেক্টর আছে সেখানের প্রতিনিধি থাকে, সেখানে করে কমিটি করা আছে। এবং এই কমিটি কিন্তু যে কোনো সময় আপনার যে কোনো নিরাময় কেন্দ্রে ভিজিট করতে পারে। তারা কিভাবে চিকিৎসা দিচ্ছে, তারা এখানে মানে তাদের সঠিক চিকিৎসা আছে ছিল যে কি দেখেন আসলে একটু অল্প করে। আমরা এখানে আপনার যেটা দেখি আর কি, তাদের চিকিৎসা ব্যবস্থাটা কি, এবং তারা এখানে মানে চিকিৎসার নামে কোনো অপচিকিৎসা হচ্ছে কিনা, কিংবা এখানে আপনার তারা ওখানে যেহেতু তারা মাদকে আসক্ত ছিল, তাদেরকে ওখানে কোনো ধরনের মাদক দিয়ে আবার তাদেরকে চিকিৎসা করানো হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখি। তারপরে ওখানে আমরা দেখি যে তাদেরকে কোনোভাবেই টর্চারিং করা হচ্ছে কিনা। কারণ যারা মাদকাসক্ত তারা জানেন আপনারা, যারা ওদের একটা উইথড্রল পিরিয়ড থাকে, তারা কিন্তু ওই সময়টা তাদের ব্রেন কিন্তু তাদের কাজ করে না, তারা অনেকটা মানে পাগল মতো থাকে আর কি। কিন্তু যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় টর্চারিং হয়। আমরা এই বিষয়টা কোনো ভালো করে দেখি। তারপরে তাদেরকে যখন রাখা হয়, তাদেরকে খাওয়া দাওয়ার বিষয়টা আমরা কিন্তু ভালোভাবে দেখি, তাদেরকে সঠিক নিউট্রিশনটা দেওয়া হচ্ছে কিনা, তারপরে তাদের ওখানে ডক্টর আছে কিনা, ডক্টর তাদেরকে চিকিৎসা করে কিনা, তারপরে তাদের কাউন্সিলর আছে কিনা। তাদের কাউন্সিলর যদি এখন দেখেন, যখন ডিটক্স করে ফেলে, তখন মাদক মানে মেডিসিন করে যখন তাকে ডিটক্স করে ফেলছে, তখন তার কিন্তু আর মেডিসিনের দরকার হচ্ছে না। তখন শুধুমাত্র তার হচ্ছে তাকে কিভাবে কাউন্সিলিং করে তাকে এই মাদকের এটাকে থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেজন্য কাউন্সিলর আছে কিনা, আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যাদের রিহ্যাব সম্পর্কে কিছু নেতিবাচক ধারণা আছে, তারা এখান থেকে আশ্বস্ত হতে পারবেন যে যে সমস্ত লাইসেন্স রিহ্যাব আছে সেগুলোকে অ্যাকচুয়ালি সবসময় মনিটর করা হয়, তাদের মান ঠিক রাখার জন্য। অনেক ধন্যবাদ এবং চমৎকার আলোচনার জন্য, এবং অনেক ইনফরমেটিভ ছিল আজকের আলোচনা। আশা করি দর্শকরা উপকৃত হয়েছে। আপনাকেও ধন্যবাদ এবং আমাকে এই ধরনের একটা অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনার আজকের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খুদা হাফেজ।